আগ্রাসন শুরুর পর সবচেয়ে দুর্বিষহ সময় পার করছে গাজাবাসী, মন্তব্য জাতিসংঘের। উপত্যকায় পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টির অভিযোগ। পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের অনুমোদন ঘিরে সমালোচনার ঝড়। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে গোটা অঞ্চল দখল চেষ্টার অভিযোগ। চীনের বিরুদ্ধে শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ যুক্তরাষ্ট্রের। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন ট্রাম্প। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। সংঘাত শুরুর পর সবচেয়ে কঠিন সময় পার করছেন গাজাবাসী। উপত্যকার খাদ্য সংকটকে কেন্দ্র করে এই মন্তব্য করেছে জাতিসংঘ। গাজার এই সংকটকে জোরপূর্বক অনাহার হিসেবেও আখ্যা দেওয়া হয়। নেতানিয়াহু প্রশাসন পরিকল্পিতভাবে উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে দাবি জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচের। আবারও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। গাজায় প্রবেশের সময় এভাবেই ত্রাণবাহী ট্রাক আটকে দেয় ইসরায়েলিরা। দুর্ভিক্ষের কারণে যখন এক টুকরো রুটির জন্য পুরো উপত্যকায় চলছে হাহাকার, তখন এভাবেই ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েলিরা। এই ত্রাণ যাবে হামাসের কাছে। আগে আমাদের জিম্মিদের মুক্তি দিতে হবে, নইলে এসব ত্রাণ যেতে দেওয়া হবে না। এর মধ্যে গাজার খাদ্য সংকটকে জোরপূর্বক অনাহার আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে ইসরায়েল পরিকল্পিতভাবে উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে। সংঘাত শুরুর পর সবচেয়ে কঠিন সময় পার করছেন গাজার বাসিন্দারা। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ সময় পার করছে গাজা। গেল প্রায় 3 মাস সেখানে সামান্য ত্রাণও পৌঁছায়নি। রোগে শোগে আর ক্ষুধায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সেখানকার বাসিন্দারা। দেইর আল বালাহ সহ বিভিন্ন স্থানের ত্রাণ ও মেডিকেল ক্যাম্পে হামলা করছেন তারা। প্রায় 3 মাস অবরোধের পর চলতি মাসের মাঝামাঝি সময়ে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। সংঘাত শুরুর পর সবচেয়ে কঠিন সময় পার করছেন গাজাবাসী। উপত্যকার খাদ্য সংকটকে কেন্দ্র করে এই মন্তব্য করেছে জাতিসংঘ। গাজার এই সংকটকে জোরপূর্বক অনাহার হিসেবেও আখ্যা দেওয়া হয়। নেতানিয়াহু প্রশাসন পরিকল্পিতভাবে উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে দাবি জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচের। আবারও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। গাজায় প্রবেশের সময় এভাবেই ত্রাণবাহী ট্রাক আটকে দেয় ইসরায়েলিরা। দুর্ভিক্ষের কারণে যখন এক টুকরো রুটির জন্য পুরো উপত্যকায় চলছে হাহাকার, তখন এভাবেই ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েলিরা। এই ত্রাণ যাবে হামাসের কাছে। আগে আমাদের জিম্মিদের মুক্তি দিতে হবে, নইলে এসব ত্রাণ যেতে দেওয়া হবে না। এর মধ্যে গাজার খাদ্য সংকটকে জোরপূর্বক অনাহার আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে ইসরায়েল পরিকল্পিতভাবে উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে। সংঘাত শুরুর পর সবচেয়ে কঠিন সময় পার করছেন গাজার বাসিন্দারা। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ সময় পার করছে গাজা। গেল প্রায় 3 মাস সেখানে সামান্য ত্রাণও পৌঁছায়নি। রোগে শোগে আর ক্ষুধায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সেখানকার বাসিন্দারা। দেইর আল বালাহ সহ বিভিন্ন স্থানের ত্রাণ ও মেডিকেল ক্যাম্পে হামলা করছেন তারা। প্রায় 3 মাস অবরোধের পর চলতি মাসের মাঝামাঝি সময়ে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাশাপাশি জার্মানি থেকে সাজোয়া যান, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদও নিয়েছে ইসরায়েল। 2024 সালে ইসরায়েলে 131 মিলিয়ন ইউরোর অস্ত্র পাঠিয়েছে জার্মানি। সংঘাতে জড়িত কোনো দেশে অস্ত্র রফতানি ইতালির আইনে নিষিদ্ধ। তবে দেশটির একটি গণমাধ্যমের দাবি, গাজায় আগ্রাসনের পরও বন্ধ হয়নি ইসরায়েলে ইতালির অস্ত্র রফতানি। 2024 সালে তেল আবিবের কাছে 5.2 মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করেছে রোম। গুটি কয়েক ইউরোপীয় দেশ অবশ্য ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে। এর মধ্যে কেউ সরবরাহ বন্ধ করেছে, আবার কেউ স্থগিত রেখেছে ইসরায়েলে অস্ত্র রফতানির লাইসেন্স। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে দাবি করা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে বিপুল সামরিক সরঞ্জাম গেছে যুক্তরাজ্য থেকে।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পশ্চিম তীরে ইসরায়েলি প্রশাসনের নতুন করে বসতি স্থাপনের অনুমোদন ঘিরে চলছে তোলপাড়। মানবাধিকার কর্মীদের সংখ্যা গোটা পশ্চিম তীর দখলের পায়তারা করছে কট্টরপন্থী নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনিদের জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে এগুচ্ছে তেল আবিব, এমন অভিযোগে চলছে নিন্দা সমালোচনার ঝড়। একদিকে ত্রাণ নিতে যাওয়া অভুক্ত গাজাবাসীর ওপর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা, অপরদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান। প্রকাশ্যেই ফিলিস্তিনিদের জাতিগতভাবে সম্পূর্ণ নিঃশেষের ঘৃণ্য এক পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ইসরায়েল। সম্প্রতি পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন করেছে ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে গড়ে তোলা হবে এসব অবৈধ বাসস্থান আর আউটপোস্ট। ফিলিস্তিনি শূন্য হয়ে পড়েছে পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরা। অনুমোদিত নতুন বসতিগুলো পশ্চিম তীর জুড়ে ছড়িয়ে রয়েছে। ফিলিস্তিনিদের জাতিগতভাবে সম্পূর্ণ নির্মূল করতে চায় তারা। এই নতুন বসতিগুলো গড়ে উঠলে পশ্চিম তীরের বিস্তীর্ণ একটি এলাকা ফিলিস্তিনি শূন্য হয়ে পড়বে। আরও বড় পরিসরে বাড়বে সহিংসতা। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স আর কানাডা। তবুও যেন বেপরোয়া ইসরায়েল। এ অবস্থায় দেশটির উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। আন্তর্জাতিকভাবে চাপে পড়ার ভয় থাকলে এই পদক্ষেপ নেয়ার সাহস পেত না ইসরায়েল। এখন এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। কূটনৈতিক, অর্থনৈতিক সব ধরনের চাপ প্রয়োগ করে ইসরায়েলি নীতি নির্ধারকদের এসব কর্মকাণ্ড বন্ধে বাধ্য করা উচিত। অপরদিকে পশ্চিম তীর ও ইসরায়েলের অধিকৃত জেরুজালেম স্থিতিশীল না হলে কেউই নিরাপদ নয় বলে সতর্ক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে যে কোনো প্রকার ইসরায়েলি বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। এই নীতি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের উদ্যোগে গৃহীত হয়েছিল। তবে ইসরায়েল সেটা না মেনে এ অঞ্চলে অস্থিরতা তৈরি করেই চলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোঝা উচিত, ফিলিস্তিন ও জেরুজালেমে স্থিতিশীলতা এলেই তবেই পরিস্থিতি শান্ত হবে। তা না হলে এ অঞ্চল কারো জন্যই নিরাপদ নয়। 1967 সালে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। বর্তমানে প্রায় ৭ লাখ ইসরায়েলি অবৈধভাবে বসতি স্থাপন করে বাস করছে সেখানে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সৌদি আরবের নেতৃত্বে আরব নেতাদের নির্ধারিত পশ্চিম তীর সফরে যেতে দেবে না ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম। জানিয়েছে বৃহস্পতিবারের গোপন এক বৈঠকে হয়েছে এই সিদ্ধান্ত। আরব নেতাদের আলোচিত সফর আটকে দিতে নিরাপত্তাকে দোহাই হিসেবে দাঁড় করাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সোমবার রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতের কথা ছিল সৌদি আরবের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের প্রতিনিধি দলের। এই দলে থাকার কথা ছিল সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের। জর্ডান থেকে হেলিকপ্টারে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে ইসরায়েল যেহেতু পশ্চিম তীরের সীমান্ত নিয়ন্ত্রণ করে, তাই সেখানে প্রবেশের জন্য প্রয়োজন তেল আবিবের অনুমোদন, কিন্তু তা মেলার সম্ভাবনা নেই। সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাতে টাইমস অফ ইসরায়েল সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবারের এক গোপন বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে আরব প্রতিনিধিদের পশ্চিম তীরে ঢুকতে দেবে না তারা। বলা হয়, নিরাপত্তা বিঘ্নিত হয় এমন পদক্ষেপে সহায়তা করবে না নেতানিয়াহু প্রশাসন। ওই বৈঠকে আরও বলা হয়, আরব নেতাদের সফরকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্যবহারের পরিকল্পনা করছেন পিএলও প্রধান মাহমুদ আব্বাস। ফিলিস্তিন স্বাধীন হলে ইসরায়েলের হৃৎপিণ্ডে একটি সন্ত্রাসী রাষ্ট্র তৈরি হবে, এমন কথাও ওঠে। বিশ্লেষকরা বলছেন, আরব প্রতিবেশীদের সাথে ইসরায়েলের সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি করতে পারে পশ্চিম তীর সফর আটকে দেওয়ার পদক্ষেপ। বাধাগ্রস্ত হবে রিয়াদের সাথে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিকের চেষ্টাও। সম্প্রতি গাজায় আগ্রাসনকে ঘিরে কূটনৈতিকভাবে ব্যাপক চাপে পড়েছে ইসরায়েল। আগামী মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের এজেন্ডা ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্র ভিত্তিক সমাধান। সেখানেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ফ্রান্সের। সৌদি আরবের প্রত্যাশা, আরও অনেক দেশ অনুসরণ করবে প্যারিসকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
আবারও বাণিজ্য যুদ্ধ উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছেন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর দ্বিগুণ করা হবে শুল্ক হার। এদিকে চীনের বিরুদ্ধে শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ওয়াশিংটনের বিরুদ্ধে বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপের অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছে বেইজিং। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা কঠোর বাণিজ্য নীতির শিকার হয়ে আসছে চীন। বেইজিংও দিয়েছে পাল্টা জবাব। সারা বিশ্বে পড়েছে এ শুল্ক যুদ্ধের প্রভাব। এরপর চলতি মাসের শুরুতে জেনেভায় বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি হয় দেশ দুটির মধ্যে। এতে 90 দিনের জন্য স্থগিত করা হয় এসব কঠোর শুল্ক নীতি। এছাড়াও ব্যবসায়িক বিভিন্ন নীতিতে সমঝোতায় আসে ওয়াশিংটন ও বেইজিং। ফলে কিছুটা শিথিল হচ্ছিল পরিস্থিতি। কিন্তু হঠাৎই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে চীন। বেইজিংয়ের অর্থনীতি রক্ষার জন্য এই চুক্তি হলেও তারা নিজেদের স্বার্থবিরোধী আচরণ করেছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে আবারও কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে শুক্রবার পেনসিলভানিয়ার এক সমাবেশে ট্রাম্প জানিয়েছেন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর দ্বিগুণ করা হবে শুল্ক হার। এখন থেকে এসব পণ্য আমদানিতে 25% বদলে গুনতে হবে 50% ট্যারিফ। জানান আগামী বুধবার থেকে কার্যকর হবে অতিরিক্ত এ শুল্ক। যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করা হবে। দেশের ইস্পাত শিল্পকে আরও সুরক্ষিত করবে এই ট্যারিফ। এছাড়া ইস্পাত শিল্পের জন্য সুপরিচিত পিটসবার্গে ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের অংশীদারিত্বে $14 বিলিয়ন যৌথ বিনিয়োগ করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় ইস্পাত শিল্প পুনরুজ্জীবিত করা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি তার। আজ আমরা নিপ্পন স্টিলের যে বিনিয়োগের ঘোষণা দিলাম তা সবকিছু ছাপিয়ে গেছে। $14 বিলিয়ন এই বিনিয়োগ শুধু পেনসিলভানিয়া নয়, আমেরিকার স্টিল শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে চীন। চুক্তি ভঙ্গের অভিযোগ সরাসরি স্বীকার না করলেও ওয়াশিংটনকে বৈষম্যমূলক বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট একগুঁয়ে আচরণ করছেন এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন তিনি। ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধ করা নিয়ে তিনি দুই পক্ষের সাথে সমঝোতার চেষ্টা করছেন। তবে পুতিন কিংবা জেলেনস্কি নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। এ কারণেই যুদ্ধ বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে জানান ট্রাম্প। এ সময় দুই প্রেসিডেন্টকেই জেদি এবং একগুঁয়ে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। নানা সমালোচনার পর যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ধনকুবের ইলন মাস্ক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওভাল অফিসে তাকে বিদায় দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যে কোনো প্রয়োজনে সবসময় ট্রাম্পের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মাস্ক। বিদায় বেলায় এই ঘনিষ্ঠ বন্ধু ও সহচরকে স্বর্ণের চাবি উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের শেষ দিন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে যে দায়িত্ব নিয়েছিলেন মাস্ক, মেয়াদ শেষ হওয়ায় তার সমাপ্তি ঘটল 134তম দিনে। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজের প্রধানের পদ পাওয়ার পর সরকারি খরচ কমানোর দায়িত্ব নেন ইলন মাস্ক। ট্রাম্পের বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে 4 মাসে USAID সহ বন্ধ করেন বহু সরকারি সংস্থার কার্যক্রম। মাস্কের পরিচালনাধীন বিভাগের দাবি, কাটছাঁটের পর আনুমানিক $17,500 কোটি সাশ্রয় হয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারে। যদিও এখন পর্যন্ত এ দাবির পক্ষে মাত্র 1/4 নথি পেশ করতে সক্ষম হয়েছেন মাস্কের প্রতিনিধিরা। ওভাল অফিসে মাস্ককে আনুষ্ঠানিক বিদায় দেন ট্রাম্প। দাবি করেন মাস্কের মতো বন্ধু পেয়ে গর্বিত তিনি। ইলনের মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। সে অসাধারণ কাজ করেছে। আমার ধারণা সে আসলে যাচ্ছে না। ডজ তার সন্তানের মতো। এর টানে সে এখানে আসা যাওয়া করবে বলে আমার বিশ্বাস। মাস্কের বিদায় উপলক্ষে তাকে উপহার হিসেবে একটি সোনার চাবি দেন ট্রাম্প। প্রেসিডেন্টের ভাষ্যমতে শুধুমাত্র বিশেষ বন্ধুদেরই এ চাবি উপহার দেন তিনি। কেবল বিশেষ উপদেষ্টা নয়, ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও মাস্ককে সবসময় ট্রাম্পের পাশে দেখা গেছে। নির্বাচনী প্রচারণায়ও ছিলেন সরব। বিভিন্ন সময় মাস্ক পুত্র লিল এক্সের সাথেও বেশ অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।
আমার দায়িত্ব এখানেই শেষ হলেও ডচ টিমের কাজ মাত্র শুরু। সময়ের সাথে সাথে আমার প্রতিনিধিরা আরো শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। তারা দুর্দান্ত কাজ করছে এবং তা চালিয়ে নিয়ে যাবে। আমি এখানে আনুষ্ঠানিক কোনো দায়িত্বে না থাকলেও প্রেসিডেন্টের বন্ধু ও উপদেষ্টা হিসেবে সবসময় তাকে সহায়তা দিয়ে যাব। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কোনো ক্ষমতায় বহাল না থাকলেও ডোনাল্ড ট্রাম্পের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পৃথিবীর সবচেয়ে ধনী এ ব্যক্তি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। শুধুমাত্র মহারাষ্ট্রের মুম্বাইতেই নতুন করে আক্রান্ত হয়েছে আরও 84 জন। ভারতের জনস্বাস্থ্য বিভাগের তথ্য মতে দেশজুড়ে এরই মাঝে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 681 জনে। মুম্বাইয়ের পাশাপাশি পুনে সহ আরও বেশ কয়েকটি অঞ্চলে কোভিড আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যদিও তেমন কোনো জটিল উপসর্গ নেই আক্রান্তের দাবি করেছেন চিকিৎসকরা। সরকারি তথ্য মতে এবছরের এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে মারা গেছেন কমপক্ষে 7 জন, যার মধ্যে প্রায় সবার শরীরেই অন্যান্য রোগের উপসর্গ ছিল। দক্ষিণ কোরিয়ায় উড্ডয়নের সাথে সাথেই বিধ্বস্ত হয়েছে একটি সামরিক বিমান। দেশটির দক্ষিণের পোহাং শহরে এই ঘটনা ঘটে। নৌবাহিনী কর্তৃপক্ষ প্রকাশিত এক সিসিটিভি ফুটেজে দেখা যায় সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের 6 মিনিটের মাথায় নিচের দিকে নামতে শুরু করে P-3 মডেলের বিমানটি ভূমিতে আছড়ে পড়ে ভয়াবহভাবে। তাৎক্ষণিকভাবে প্রাণ হারায় বিমানে থাকা 4 জন ক্রু। ঘটনার কারণ জানতে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ভারতের কর্ণাটকে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কবলে পড়ে কমপক্ষে 75 জন নিহত হয়েছেন। টানা বৃষ্টিপাতের কারণে রাজ্যটির 31 জেলায় দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কিছু এলাকায় তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতির। চলমান প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেছে রাজ্যটির 67 বাসিন্দার। তাছাড়া বেঙ্গালুরুর পাহাড়ি এলাকায় ভূমিধসে প্রাণ গেছে আরও 8 জনের। বেঙ্গালুরুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন আরও 5 বাসিন্দা। কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্যোগে ঝুঁকিগ্রস্ত রাজ্যটির প্রায় 20 লাখ অধিবাসী। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে জরুরি বিভাগ ও সেনাবাহিনীর সদস্যদের। পুলিশের উপর হামলার অভিযোগে আটক বিড়াল। এমন কাণ্ড হয়েছে থাইল্যান্ডের ব্যাংককের একটি পুলিশ স্টেশনে। রাস্তা থেকে উদ্ধারকৃত একটি বিড়ালের আঁচড় কামড়ে আহত হয় থানার বেশ কয়েকজন কর্মকর্তা। পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয় প্রাণীটিকে। পরে অবশ্য খুঁজে পাওয়া যায় মালিককে। প্রিয় প্রাণীকে ছাড়িয়ে নিতে বিড়ালের পক্ষে মুচলেকা দিতে হয় তাকে। ব্যাংকক পুলিশ স্টেশনের গতানুগতিক একটি দিন। হঠাৎই ছন্দপতন। চোর ডাকাত খুনি সন্ত্রাসী নয়, আচমকা এক বিড়ালকে ধরে নিয়ে আসলেন পুলিশ কর্মকর্তা। পথ হারিয়ে ব্যাংককের সড়কে দিশেহারা ঘুরছিল আমেরিকান শর্ট হেয়ার জাতের বিড়ালটি। দেখে মায়া লাগার কারণে সেটিকে নিজের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অফিসার। কিন্তু পুলিশ কার্যালয়ে ঢুকতেই বদলে যায় বিড়ালটির মায়াবী চেহারা। যাকেই পাচ্ছিল আছড়ে কামড়ে দিতে শুরু করেছিল বিড়ালটি। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ। অতিষ্ঠ হয়ে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের ওপর হামলার ক্রিমিনাল রেকর্ড রাখতে বিড়ালের মাগশট তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট দেওয়া হয়। বলা হয় অবিলম্বে মালিক এসে জামিনে ছাড়িয়ে না নিলে জেলে পুরে দেওয়া হবে বিড়ালটিকে। এই ঘটনা ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই আগ্রহী হয় বিড়ালটিকে দত্তক নিতে। তবে কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া যায় আসল মালিককে। জানা যায় বিড়ালটির নাম নুক ট্যাঙ্ক, অর্থাৎ টাকা গণনা। ইচ্ছে করে কামড়ায়নি, কেবল খিদে লাগার কারণে বেপরোয়া আচরণ করছিল বিড়ালটি। এমন মুচলেকা দিয়ে মালিকের কাছে ফেরত দেওয়া হয় নুক ট্যাঙ্ককে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।